ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ফিলোসফি অ্যান্ড লজিক। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ের দর্শনের শাখা, দর্শনের প্রধান প্রধান শাখা এ বিষয়ে আলোচনা করব। দেখো, আমি আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদেরকে দর্শন কি এটা বোঝানোর চেষ্টা করেছিলাম। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটি দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। হ্যাঁ, সেখানে দর্শনের সংজ্ঞা সম্পর্কে, দর্শন বলতে কি বোঝায়, এগুলো সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে দর্শন হচ্ছে একটি ব্যাপকতর সাবজেক্ট। সমস্ত কিছু দর্শনের মধ্যে আলোচনা করা হয়ে থাকে, অর্থাৎ দর্শনের আলোচ্য বিষয় কোনো নির্দিষ্ট কিছু নয়। দর্শনের আলোচ্য বিষয় হচ্ছে সমগ্র বিশ্বজগৎ, জীবন এবং আমাদের অভিজ্ঞতা, তাই না? তো এই ব্যাপক একটা সাবজেক্ট, ব্যাপক একটা পরিধি সম্পন্ন সাবজেক্ট, যার আলোচনার বিষয়বস্তু এত বেশি, সেই ব্যাপক সাবজেক্টটাকে বোঝার সুবিধার জন্য আমাদের কতগুলো শাখায় আলোচনা করা হয়েছে। অর্থাৎ দর্শনের বিষয়বস্তুগুলোকে কয়েকটি শাখায় ভাগ করে নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা পড়ব সেই দর্শনের শাখাগুলো সম্পর্কে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে এই দর্শনের প্রধান প্রধান শাখা সম্পর্কে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, শর্ট প্রশ্ন অবশ্যই আসবে পরীক্ষায় তোমাদের, তাহলে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তোমাদের সিলেবাসে রয়েছে 5টি শাখা সম্পর্কে। সেই 5টি শাখা কি কি? 1 নম্বর হচ্ছে অধিবিদ্যা, 2 নম্বর হচ্ছে জ্ঞানবিদ্যা, 3 নম্বর হচ্ছে যুক্তিবিদ্যা, 4 নম্বর হচ্ছে নীতিবিদ্যা এবং 5 নম্বর হচ্ছে সমাজ দর্শন। তাহলে আমরা পড়ছি প্রথম অধ্যায়, দর্শনের ধারণা, দ্য কনসেপ্ট অফ ফিলোসফি, দর্শনের প্রধান প্রধান শাখা সম্পর্কে। যেটা বলছিলাম, দর্শনের যে 5টি শাখা তোমাদের সিলেবাসে আছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে অধিবিদ্যা, যার ইংরেজি শব্দ হচ্ছে মেটাফিজিক্স। এখন অধিবিদ্যা কাকে বলে, মেটাফিজিক্স কি? দেখো, মেটাফিজিক্স শব্দের অর্থ হচ্ছে, মেটাফিজিক্স শব্দটা দুটো শব্দ নিয়ে গঠিত, একটা হচ্ছে মেটা, একটা ফিজিক্স। এই দুটো শব্দের সমষ্টি হচ্ছে মেটাফিজিক্স। এখন মেটাফিজিক্স শব্দের অর্থ হচ্ছে পদার্থবিদ্যার অন্তরালে। ফিজিক্স মানে পদার্থবিদ্যা, আর মেটা মানে হচ্ছে অন্তরালে বা আড়ালে। তাহলে মেটাফিজিক্স শব্দের অর্থ হচ্ছে পদার্থবিদ্যার অন্তরালে, অর্থাৎ মানে কি? অর্থাৎ দৃশ্যমান জগতের অন্তরালে যে অতীন্দ্রিয় জগৎ আমাদের রয়েছে, সেই অতীন্দ্রিয় জগৎ নিয়ে দর্শনের যে শাখাটি আলোচনা করে তাকে বলা হচ্ছে অধিবিদ্যা। দেখো, পাশ্চাত্য দর্শন অনুসারে আমাদের জগতের দুটি রূপ রয়েছে। একটা হচ্ছে, একটি রূপকে বলা হয় অবভাস, আরেকটি রূপকে বলা হয় জগৎ বা বস্তুর আসল রূপ, তার স্বরূপ বা সত্তা বা তত্ত্ব। অবভাস কোনটা? যেটা আমাদের চোখের সামনে, আমাদের চারপাশে জগতের যে রূপটাকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দৃশ্যমান রূপ। এই দৃশ্যমান রূপ, গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী নিয়ে এই যে দৃশ্যমান জগতের রূপ, এই দৃশ্যমান রূপটাকে বলা হয় অবভাস। আর এর ঠিক আড়ালে জগতের যে আসল রূপ রয়েছে, প্রতিটি বস্তুর মধ্যে যে তার আসল রূপ রয়েছে, তার স্বরূপটা রয়েছে, তার সেই সত্তাটা রয়েছে, সেই সত্তা বা স্বরূপ বা তত্ত্ব বা পরম তত্ত্ব নিয়ে দর্শনের যে শাখায় আলোচনা করা হয়ে থাকে, সেই শাখার নাম হচ্ছে অধিবিদ্যা বা ইংরেজিতে মেটাফিজিক্স। তাহলে অধিবিদ্যার আলোচ্য বিষয় কি? না, অধিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে কি কি নিয়ে অধিবিদ্যা আলোচনা করে? না, জগতের অতীন্দ্রিয় রূপ, অর্থাৎ জগতের যে রূপটা, যে স্বরূপটা আমরা ইন্দ্রিয়ের সাহায্যে পাই না, যেটি দৃশ্যমান জগতের অন্তরালে থাকে, তার আসল রূপ ইন্দ্রিয়ের সাহায্যে যেহেতু আমরা পাই না, তাই এর নাম দেওয়া হচ্ছে অতীন্দ্রিয় রূপ বা স্বরূপ। তার আরেক নাম হচ্ছে স্বরূপ বা তার আরেক নাম হচ্ছে সত্তা। জগতের সেই আসল রূপ বা বস্তুর আসল রূপ, যার আরেক নাম হচ্ছে সত্তা, যার আরেক নাম হচ্ছে বা পরম তত্ত্ব। আবার পরম তত্ত্বও বলা হয়, জগতের পরম তত্ত্ব, জগতের অতীন্দ্রিয় রূপ বা ইন্দ্রিয় অতিবর্তী জগৎ, সেই পরম তত্ত্ব ইত্যাদি হচ্ছে অধিবিদ্যার আলোচ্য বিষয়। সেই সঙ্গে আর কি আলোচ্য বিষয়? না, ঈশ্বর, আত্মা, দেশ কাল, কার্যকারণ তত্ত্ব, দ্রব্য ইত্যাদি। এই সমস্ত বিষয়, এগুলো দেখো, প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা ইন্দ্রিয়ের সাহায্যে পাই না, প্রত্যেকটা বিষয় হচ্ছে অতীন্দ্রিয় বিষয়। সমস্ত অতীন্দ্রিয় বিষয় নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা, সেই শাখাটাকে বলা হচ্ছে অধিবিদ্যা।
এখন অধিবিদ্যার ইংরেজি শব্দ কি পেলাম আমরা? মেটাফিজিক্স। এই মেটাফিজিক্স শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। আবার এই গ্রিক দার্শনিক অ্যারিস্টটলই অধিবিদ্যাকে তিনি বলেন প্রথম দর্শন, ফার্স্ট ফিলোসফি। দর্শনের দ্বিতীয় শাখা হচ্ছে জ্ঞানবিদ্যা, যার ইংরেজি শব্দ হচ্ছে এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি, এই এপিস্টেমোলজি শব্দটা দুটি শব্দ, এপিস্টেম, দুটো গ্রিক শব্দ, এপিস্টেম আর লোগস, এই দুটি শব্দ থেকে উৎপত্তি হয়েছে এপিস্টেমোলজি। এখন এপিস্টেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, এপিস্টেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আর লোগস, লোগস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা বিদ্যা। মূলত এখানে বিদ্যাটাকে গ্রহণ করা হয়। সুতরাং এই দুটি শব্দ থেকে উৎপত্তি হয়েছে এপিস্টেমোলজি। এই এপিস্টেমোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? জ্ঞান সম্পর্কিত বিদ্যা। জ্ঞান সম্পর্কিত বিদ্যা অর্থাৎ জ্ঞান সম্পর্কে যে আলোচনা, দর্শনের যে শাখায় জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এখন জ্ঞান সম্পর্কে মানে জ্ঞানের কি নিয়ে আলোচনা করা হয়ে থাকে? না, জ্ঞানের হচ্ছে জ্ঞানের স্বরূপ, জ্ঞানের উৎস, জ্ঞানের শর্ত, জ্ঞানের সীমা, জ্ঞানের বৈধতা, জ্ঞানের সম্ভাব্যতা ইত্যাদি ইত্যাদি জ্ঞান সম্পর্কে দর্শনের যে শাখায় আলোচনা করা হয়ে থাকে সেই শাখার নাম দেওয়া হয়েছে জ্ঞানবিদ্যা। খুব সহজ কথায় মনে রাখবে, দর্শনের যে শাখায় জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে, জ্ঞান সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে। না, কি ব্যাখ্যা দেওয়া হয়েছে? না, জ্ঞানের স্বরূপ, জ্ঞানের উৎস, জ্ঞানের শর্ত, জ্ঞানের সীমা, জ্ঞানের সম্ভাব্যতা, জ্ঞানের বৈধতা ইত্যাদি জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই শাখাকে বলা হয় জ্ঞানবিদ্যা। তাহলে জ্ঞানের আলোচ্য বিষয় কি যদি প্রশ্ন আসে? তার জ্ঞানের আলোচ্য বিষয় হলো, এখানে দেখো আলোচ্য বিষয় আমি হিসেবে লিখেছি কি? জ্ঞানের আলোচ্য বিষয় জ্ঞানের স্বরূপ, উৎস, শর্ত, সীমা, বৈধতা, সম্ভাব্যতা ইত্যাদি জ্ঞান সংক্রান্ত বিষয় হচ্ছে জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয়। দর্শনের তৃতীয় শাখাটির নাম কি? দর্শনের তৃতীয় শাখাটির নাম হচ্ছে যুক্তিবিদ্যা, বা তার আরেক নাম হচ্ছে তর্কবিদ্যা। ইংলিশে বলা হয় লজিক, যেটি তোমরা ক্লাস 12-এ পড়বে। এখন কাকে বলে? দর্শনের কোন শাখাকে যুক্তিবিদ্যা বলা হয়? না, দর্শনের যে শাখায় অনুমান বা যুক্তি নিয়ে আলোচনা করা হয়। দর্শনের যে শাখায় অনুমান বা যুক্তি নিয়ে আলোচনা করা হয়। অনুমান বা যুক্তি মানে, না, অনুমান হচ্ছে তোমরা জানো যে আমরা প্রতিনিয়তই অনুমান করে কাজ করে থাকি, অনুমান ছাড়া আমরা এক পাও চলতে পারি না। অনুমান হচ্ছে এক প্রকার মানসিক প্রক্রিয়া, যেটা আমরা চোখের সামনে ঘটতে দেখছি, তার উপর ভিত্তি করে যেটা দেখতে পাচ্ছি না সেটা সম্পর্কে সিদ্ধান্ত করি। সেই মানসিক প্রক্রিয়াটাকে বলা হয় অনুমান। এখন এই অনুমানটাকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন হয়ে যায় সেটি যুক্তি বা তর্ক। এখন এই অনুমান বা যুক্তির স্বরূপটা কি? কাকে অনুমান বলবো, কাকে যুক্তি বলবো, এবং তার বৈধতা, বৈধতা মানে সঠিক অনুমান কোনটা, সঠিক যুক্তি কোনটা, কিভাবে নির্ণয় করব, তার জন্য কতগুলো নিয়ম ও পদ্ধতি আছে। সেই সমস্ত নিয়ম ও পদ্ধতি, অর্থাৎ কোনটি বৈধ অনুমান বা বৈধ যুক্তি, কোনটি অবৈধ অনুমান বা অবৈধ যুক্তি, এইভাবে তাদের মধ্যে যে পার্থক্য করা, চিহ্নিত করা, তার চিহ্নিত করার জন্য কতগুলো নিয়ম ও পদ্ধতি যুক্তিবিজ্ঞানীরা আলোচনা করে গেছেন। সেই সমস্ত নিয়ম ও পদ্ধতি নিয়ে দর্শনের যে শাখা আলোচনা করে সেই শাখাকেই বলা হয় যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা, বা ইংরেজিতে লজিক। দেখো তাহলে এই লজিক, লজিক শব্দের অর্থ কি? লজিক শব্দের অর্থ হচ্ছে অনুমান সম্বন্ধীয় চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। চিন্তা সম্পর্কিত বিজ্ঞান, এক কথায়। না, কি সম্পর্কে চিন্তা? না, অনুমান সম্পর্কে চিন্তা। যে চিন্তার সাহায্যে আমরা অনুমান করি সেই চিন্তা সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে লজিক শব্দের অর্থ। এখন কিভাবে চিন্তা করলে আমাদের চিন্তা সঠিক হয়, এই সঠিক চিন্তাটাকে দর্শনে বলা হয় বৈধ চিন্তা। অর্থাৎ বৈধ চিন্তার নিয়মগুলো কি কি, বা চিন্তার বৈধতা বলতে কি বোঝায়, বা বৈধ চিন্তার মূল সূত্রগুলো কি কি, সেই সমস্ত বিষয় নিয়ে দর্শনের যে শাখায় আলোচনা করা হয় সেটি হচ্ছে যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা। তাহলে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা যুক্তির স্বরূপ নির্ণয় ও বৈধতা বিচার। যুক্তিবিদ্যার জনক বলা হয় গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে। এটা মনে রাখবে, তোমাদের পরীক্ষা খুব আসে যে যুক্তিবিদ্যার জনক হচ্ছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল।
দর্শনের চতুর্থ শাখা হচ্ছে নীতিবিদ্যা, যার ইংরেজি শব্দ হচ্ছে এথিক্স। এখন কাকে বলে নীতিবিদ্যা, কাকে বলে এথিক্স? না, নীতিবিদ্যা হচ্ছে দর্শনের সেই শাখা, না দর্শনের যে শাখায় মানুষের, সমাজে বসবাসকারী মানুষের কাজের, মানুষের ঐচ্ছিক ক্রিয়ার ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, নৈতিক অনৈতিক ইত্যাদি বিচার করা হয়, ইত্যাদি মূল্যায়ন করা হয়। অর্থাৎ এক কথায় আমাদের কাজের মূল্যায়ন নিয়ে দর্শনের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাকেই বলা হচ্ছে নীতিবিদ্যা। বোঝা গেছে? নীতিবিদ্যা 4 নম্বর শাখা, তার ইংরেজি শব্দ হচ্ছে এথিক্স। এই এথিক্স শব্দটা উৎপত্তি হচ্ছে কি শব্দ থেকে? না, এথস থেকে। গ্রিক শব্দ এথস, এথস থেকে উৎপন্ন হচ্ছে। এথস শব্দের অর্থ কি? এথস শব্দের অর্থ হচ্ছে আচার ব্যবহার, রীতিনীতি, চরিত্র। কাদের আচার ব্যবহার, কাদের রীতিনীতি, কাদের চরিত্র? না মানুষের, মানে আমাদের আচার ব্যবহার, আমাদের রীতিনীতি, আমাদের চরিত্র ইত্যাদি হচ্ছে এথস শব্দের অর্থ। আর এই এথস থেকে উৎপত্তি হচ্ছে এথিক্স শব্দ। কাজেই সে অর্থে এথিক্স শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? না মানুষের আচার ব্যবহার, রীতিনীতি ও চরিত্র সম্বন্ধীয় বিজ্ঞান। এথিক্স শব্দের অর্থ মানুষের আচার ব্যবহার, রীতিনীতি ও চরিত্র সম্বন্ধীয় বিজ্ঞান। তাহলে নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের কাজের ভালো মন্দ, ন্যায় অন্যায়, নৈতিক অনৈতিক, উচিত অনুচিত ইত্যাদি বিচার। এটা হচ্ছে নীতিবিদ্যার আলোচ্য বিষয়। দর্শনের পঞ্চম শাখা হিসাবে তোমরা পড়বে সমাজ দর্শন, যাকে ইংরেজিতে বলা হয় সোশ্যাল ফিলোসফি। সমাজ দর্শন কাকে বলে? দর্শনের যে শাখায় সমাজ সম্পর্কে আলোচনা করা হয়। সমাজের কি বিষয়? না সমাজ কিভাবে আমাদের জীবনে তৈরি হয়েছে, সমাজ কাকে বলে, সমাজের উৎপত্তি কিভাবে হয়েছে, সমাজের উদ্দেশ্য কি, সমাজের আদর্শ কি, এই সমস্ত সমাজবিজ্ঞানের বিষয়বস্তুগুলোকে দার্শনিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে, মূল্যবিচার করে। এবং যা দিয়ে সমাজ গঠিত হয়েছে সেই সমাজে একে অন্যের সঙ্গে আমাদের যে সম্পর্ক, যে সামাজিক সম্পর্ক, সেই সামাজিক সম্পর্কের স্বরূপ, সামাজিক সম্পর্কের মূল্যবিচার, এগুলো সমাজ দর্শনের আলোচ্য বিষয়ের অন্তর্গত। এখন সমাজ দর্শন কাকে বলে এই বিষয়ে দার্শনিক গিজবার্ডের একটি উক্তি তোমরা ভালো করে মনে রাখবে, বিখ্যাত উক্তি। তিনি সমাজ দর্শনের সংজ্ঞায় বলেন যে সমাজ দর্শন হলো দর্শন ও সমাজ বিজ্ঞানের মিলনস্থল। কেন তিনি একথা বলেছেন? তার কারণ হচ্ছে বিজ্ঞানের একটি বিভাগ আছে, সেটি হচ্ছে সমাজ বিজ্ঞান। সেই সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে সমাজ। না দর্শন কি করে? সেই সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলোকে দার্শনিক দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করে, মূল্যবিচার করে। তাই তিনি কি বলেছেন? না সমাজ দর্শন হলো দর্শন ও সমাজ বিজ্ঞানের মিলনস্থল। সমাজ দর্শন হলো দর্শন ও সমাজ বিজ্ঞানের মিলনস্থল, মনে রাখবে। তাহলে সমাজ দর্শনের আলোচ্য বিষয় কি? যেটা বললাম আমি, কি নিয়ে সমাজ দর্শনের আলোচনা করা হয়ে থাকে? দার্শনিক দৃষ্টিকোণ থেকে সমাজের উৎপত্তি, সমাজের গতি প্রকৃতি, সমাজের উদ্দেশ্য, সমাজের আদর্শ ও সমাজের মূল্যবিচার, এই সমস্ত বিষয় নিয়ে দর্শনের যে শাখায় আলোচনা করা হয়ে থাকে সেটি হচ্ছে সমাজ দর্শন। দর্শনের কাজ হলো, দেখো, সমাজ বিজ্ঞানের বিষয়বস্তুর দার্শনিক তাৎপর্য নির্ধারণ করা। যেহেতু সমাজ দর্শন সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে এবং তার উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে আলোচনা করে এবং তার মূল্য বিচার করে, তাই সমাজ দর্শনের কাজ হচ্ছে সমাজ বিজ্ঞানের বিষয়বস্তুর দার্শনিক তাৎপর্য নির্ধারণ করা। এই হচ্ছে আমাদের দর্শনের 5টি শাখা সম্পর্কে আজ আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এগুলো খুব ভালো করে মনে রাখবে, প্রত্যেকটি শাখার তার শব্দের অর্থগুলো এবং মূল তার আলোচ্য বিষয়গুলো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই।